ওকে, আমরা যদি একটু ভাবি যে আমরা পড়াশোনা কেন করছি, সেই জিনিসটা যদি একটু ভাবি, তো সেইটার উত্তর খুঁজতে গিয়ে অনেক স্টুডেন্টকে আমরা যখন জিজ্ঞেস করি যে আমরা পড়াশোনা কেমন করছি, অনেকে অনেক নিজের মতো করে উত্তর দেয়। এবং ম্যাক্সিমাম কেসেই হয়তো সেগুলোকে আরেকটু চিন্তাভাবনা একটু হয়তো বেটার করা যেতে পারে। অনেকে বলে যে আমি ভালো চাকরি পেতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই, বাবা মাকে ভালো রাখতে চাই, এবং সবাইকে ভালো রাখতে চাই, এরকম টাইপের আর কি। মানে অনেকটাই ম্যাক্সিমামই যেটা মানে একটা যে লাইনটা মোটামুটি থাকে, যে থটটা থাকে যে টাকা ইনকাম করা, অনেক টাকা ইনকাম করছে, এইটা আর কি। এবার সেখানে একটু যদি আমরা অন্যরকমভাবে ভাবি যে পড়াশোনা করাটা আমরা কেন করব, সেটার দিকে, সেই উত্তরের খোঁজে যদি আমরা একটু এগোই, তাহলে আমরা যদি এইভাবে শুরু করি যে আমরা জীবনটাই কীভাবে কাটাবো, তারপরে গ্র্যাজুয়ালি আমরা এই উত্তরটাতে আসবো। আমরা যেটা বলি যে লাইফটা যদি আমরা এইভাবে কাটাই যে প্রোঅ্যাক্টিভলি আমরা যদি অ্যালার্ট থাকি, যে প্রোঅ্যাক্টিভলি মানে স্বতঃপ্রণোদিতভাবে আমরা যদি অ্যালার্ট থাকি যে আমরা কি কারো কোনো অসুবিধা কমাতে পারি, আমরা কি কারো কোনো কাজে আসতে পারি, এই এই মেন্টালিটিটাই আমাদের, এই মাইন্ডসেট যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা ভালো ভালো কাজ করার সুযোগ পাবো, বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ। সেটা আমাদের চোখে পড়ে যাবে, যেহেতু আমরা প্রোঅ্যাক্টিভলি অ্যালার্ট থাকছি। নাহলে হয়তো চোখে পড়তো না, আমাদের চোখে ঠিক পড়ে যাবে যে একজন মানুষ ভারী ব্যাগ নিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে ওনাকে একটু ব্যাগের অন্য দিকটা ধরলে হয়তো সুবিধা হবে, বা রোড সাইড ট্যাপ কল থেকে জল পড়ে যাচ্ছে, ওটাকে বন্ধ করলে জল ওয়েস্টেজ কমানো যাবে, বা এখানে আননেসেসারি লাইট ফ্যান চলছে কোনো একটা অফিসে বা কোনো ক্লাসরুমে বা কোথাও একটা গিয়ে দেখছি যে আননেসেসারি লাইট ফ্যান চলছে। রেল স্টেশন হতে পারে, ট্রেনের কোচে হতে পারে, ওখানে কেউ নেই, ওখানে এতগুলো ফ্যান চলছে, এরকম আর কি। এগুলো আমাদের চোখে পড়ে যাবে, ওগুলো অবশ্যই আমরা যদি দেখবো যে ওই ফ্যানটা অফ করলে আমরা এই ওয়েস্টেজগুলো বন্ধ করতে পারি, সেগুলো আমাদের এরকম স্মল থিংস উই ক্যান ডু। আর এই ভালো ভালো কাজগুলোর সুযোগগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি পেতে থাকবো উইথ দ্যাট মাইন্ডসেট, উইথ দ্যাট প্রোঅ্যাক্টিভনেস, যে আমরা প্রোঅ্যাক্টিভলি আমরা যদি অ্যালার্ট থাকি, তাহলে এইগুলো আমাদের চোখে পড়বে, এরকম আর কি। এবার এইগুলো করব কীভাবে, মানে কেন করব, তার আগে একটু আমরা যদি ওই অদ্বৈতবাদ বা একত্ব চেতনা যে কথাগুলো আছে, যে ফিলিং দ্য ওয়াননেস উইথ আদার্স, আমরা সবাই এক আর কি, তাহলে আমরা এই কাজগুলো করার পেছনে একটা নিজের মতো করে আমরা যুক্তি খুঁজে পাবো আর কি। সেটা কীরকম না, আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি এক, সেটা আমাদের বেদ উপনিষদেও লেখা আছে। এখন মডার্ন ফিজিক্সও তাই বলছে যে পুরো ইউনিভার্সে কিন্তু একটাই এনার্জি, সেই এনার্জি ছোটো ছোটো পট আমাদের সবাইকার মধ্যে ঢুকেছে। সেটা আমার মধ্যেও ঢুকেছে, আমার চারদিকে যা লিভিং বিং দেখতে পাচ্ছি, অন্যান্য মানুষজন, অন্যান্য এই কুকুর, বিড়াল, গরু, এনিথিং, গাছ, যা যা লিভিং বিং, ইভেন একটা তত্ত্ব আছে যে ইভেন পাথরের মধ্যেও নাকি ওই শক্তির উপস্থিতি আছে আর কি, প্রেজেন্স আছে। তো যাই হোক, মানে যা কিছু আছে আমাদের চারদিকে, সবেরই মধ্যে কিন্তু ওই যে একটাই ইউনিভার্সাল এনার্জি, তারই ছোটো ছোটো পার্ট ঢুকেছে। এবার আমাদের মধ্যে যেটা ঢুকেছে সেটা আমরা নর্মাল কথা আমরা আত্মা বলতে পারি, সোল বলতে পারি, স্পিরিট বলতে পারি, হোয়াটএভার। এবার তাহলে আমরা সবাই তাহলে ওই যে সেম এনার্জিরই ছোটো ছোটো পার্ট যে ঢুকে থাকে, তাহলে আমরা সবাই একে অপরের ওই এনার্জি তো ভাই বোন, তাই তো শুনামি তুন, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে ওই সেম এনার্জিরই ছোটো ছোটো পার্ট ঢুকেছে, তাই তো তুন। তাহলে আমরা সবাই ওই এনার্জি দুটো ভাই বোন বা রিলেটিভ, হোয়াটএভার। তো এই ভাবনাটাই আমাদের হেল্প করবে এটা ভাবতে যে আমরা সবাই কিন্তু এক, এটাকে। সুতরাং মানে পুরো ব্যাপারটাই আমরা, তোমরা বলে কেউ নেই, তুমি বলে কেউ নেই, পুরোটাই আমরা। এই আমরাটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন অসীম আমি, ওনার ভাষায় ছিল অসীম আমি, মানে সবই আমি, আমার চারিদিকে আমি যা দেখছি, যাদের দেখছি, পুরোটাই আমারই যেন আরেকটা রূপ আর কি। সেটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে অসীম আমি, মানে ইনফাইনিট আমি।
সবই আমি, চারিদিকে যা দেখছি সবই আমি, আমারই একটা রূপ, মানে আমিও তুনের একটা রূপ, তুনও আমার একটা রূপ, এরকম টাইপের। এই ভাবনা চিন্তাগুলো আমাদের হেল্প করবে এটা ভাবতে যে আমরা তাহলে সবাই এক, পুরোটাই ওই যে একত্ব চেতনা, অদ্বৈতবাদ, এই ফিলিংসগুলো আনতে হেল্প করবে। অ্যান্ড তারপরে স্টেপটা তাহলে কী হবে, তাহলে আমাদের এটা দেন সবাই যদি আমি হয় পুরোটাই, তাহলে আমরা এই যে একে অপরের ভালো হওয়াগুলোকে এনজয় করতে শিখে যাবো। মানে অপর বা অন্য ওয়ার্ড বলেই কিছু নেই, সবই আমি। মানে আমি সিট পেলাম না, কিন্তু অন্য একজন, আমরা বাসে ট্রেনে দাঁড়িয়েছি, অন্য একজন সিট পেয়ে গেলেন, এই অন্য একজনটাও তো তখন মনে হবে আমারই একটা রূপ সিট পেলেন, সুতরাং ওনার সিট পাওয়াটাও আমরা এনজয় করতে শিখে যাব। মানে ওই হিংসা বা যে ও সিট পেয়ে গেল আমি পেলাম না, এই ভাবনা চিন্তাটাই আসবে না, কারণ আমরা একে অপরের প্রত্যেকের ভালো লাগাগুলোকে এনজয় করতে শিখে যাব। মানে অপর ওয়ার্ডটাই থাকবে না। বা কোথাও খেতে বসে ও ভালো খাবারটা পেলো আমি পেলাম না, এইরকম, বা যেমন সিট পেয়ের কথাটা বললাম, বা এরকম অনেক অনেক এক্সাম্পলস হতে পারে। তো সেখানে ওরকম চিন্তাভাবনাটাই আসবে না। তার কারণ হচ্ছে যে আমরা পুরোটাই অপর বা অন্য বলে কেউ নেই, কারণ সবই আমারই একটা রূপ বলে মনে হবে। সুতরাং সবাইকার ভালো হওয়ারগুলো আমরা এনজয় করতে শিখে যাব। তখনই আমাদের আরও নেক্সট স্টেপ যদি বলি যে এনজয়িং আদার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, এটা তারপরে হবে সেন্স অফ কন্ট্রিবিউশন আছে। যে যদি এটা হয় যে তখনই এটা চলে আসবে যে আচ্ছা, যদি আমার চারিদিকে সবই যদি আমারই মানে বিভিন্ন রূপ হয়, আর সবাইকার ভালো লাগাগুলোতে এনজয় করছি, মানে সবাইকার ভালো হওয়াগুলো, অন্যের সাকসেস, অন্যের হ্যাপিনেস, এগুলো অন্যের খুশি, সেগুলোকে আমরা এনজয় করছি, কারণ অন্য বলে কেউ নেই। তাহলে আচ্ছা, এই পুরোটা যে এতগুলো আমি, এটা সব আমির জন্য তো আমি কি কিছু করতে পারি? সেখান থেকেই সেন্স অফ কন্ট্রিবিউশন আছে, যে সবাইকার ভালোর জন্য কি আমি কিছু করতে পারি? কারণ আলটিমেটলি সবাইকার ভালো মানে আমারও ভালো, এইটা আর কি, মানে এতগুলো আমির ভালো আর কি। তো তখনই আসবে যে সেন্স অফ কন্ট্রিবিউশন, সেন্স অফ সার্ভিস। মানে তখন মনে হবে যে আচ্ছা, সবাইকার ভালোর জন্য এখানে এই যে জল অপচয় হচ্ছে, এটাকে বন্ধ করলে সবাইকার ভালো হবে। এখানে আননেসেসারি পলিউশন তৈরি হচ্ছে, এখানে ধোঁয়া হচ্ছে, এইখানে এই পলিউশনটা কমালে সবাইকার ভালো হবে, বা এইরকম আর কি। এখানে ইলেকট্রিসিটি অপচয় হচ্ছে, এটা বন্ধ করলে সবাইকার ভালো হবে। তো এরকম টাইপের সেখান থেকে আসে সেন্স অফ কন্ট্রিবিউশন, সেন্স অফ সার্ভিস অ্যান্ড সেন্স অফ সেবা। মানে আরেকটু ভালো কথায় বলে সেন্স অফ কন্ট্রিবিউশনটাকেই আরেকটু ভালো করে বলে সেন্স অফ সার্ভিস। সবসময় সার্ভিস দেওয়ার মেন্টালিটি, যে সবাইকার ভালোর জন্য কিছু করা আর কি, কমিউনিটি থিঙ্কিং। আর আরও নেক্সট লেভেলে বললে সেন্স অফ সেবা। সেবা কথাটা বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ন্যাসী মহারাজরা ওয়ার্ডটা ইউজ করেন, সেবা দাও বলে না, যে সবাইকার যেন আমরা, মানে সবাইকে যেন আমরা সেবা দিতে পারি, সেবা দেওয়ার মানসিকতা যেন গড়ে তুলতে পারি, এইটা আর কি। তাহলে এটা কোথা থেকে চলে এলো? ওই অ্যাকচুয়ালি ওই ফিলিং দ্য ওয়াননেস থেকে আর কি। ওখান থেকেই গ্র্যাজুয়ালি যে এই একত্ব চেতনা, সেখান থেকেই আমরা সবাই এক, পুরোটাই আমরা, সেন্স অফ, তারপরে এনজয়িং আদার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, তারপর সেন্স অফ কন্ট্রিবিউশন, সার্ভিস, সেবা। এটা এই যে পড়াশোনা করছি না, পড়াশোনা করাটাও কিন্তু তাই। আমরা স্টুডেন্ট লাইফে পড়াশোনা করছি অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশন অফ নলেজ। আমরা বিভিন্ন নলেজ অ্যাকোয়ার করছি, ইনফরমেশান অ্যাকোয়ার করছি, অ্যাকুমুলেশন অফ ইনফরমেশান বা নলেজ বলতে পারি। এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে শিখছি, যে যাই পড়ি না কেন, সেটা ম্যাথ হতে পারে, ফিজিক্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, হোয়াট এভার, বায়োলজি হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, হোয়াট এভার, যে প্রফেশনের দিকেই টার্গেট করে পড়াশোনা করছি না কেন, সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যাংকের অ্যাকাউন্টেন্ট হতে পারে, বা বিভিন্ন রকম সিএ হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স, হোয়াট এভার। কিন্তু গ্র্যাজুয়ালি ওইটা যেন মাথায় থাকে যে আমরা নিজেদেরকে আস্তে আস্তে কেপেবল করছি, যাতে ভবিষ্যতে আমরা সমাজকে কিছু সার্ভিস দিতে পারি। আমরা যদি কিছুই শিখলাম না, তাহলে আমরা ভবিষ্যতে ইন ফিউচার আমরা সমাজে সবাইকার ভালোর জন্য কি কিছু করতে পারবো? কারণ আমরা তো কেপেবলই হইনি। মানে আমরা ডাক্তারিটা জানবো, শিখবো, তবে তো আমরা ওই কাজটা করতে পারবো এবং সমাজে সবাইকে সেবা দিতে পারবো। বা আমরা
স্কুলে যদি মাস্টারমশাই বা দিদিমণি হিসেবে জয়েন করি, আমাকে তো সেই সাবজেক্টটা পড়ে জানতে হবে, তবে তো আমি বাচ্চাদেরকে আরও শেখাতে পারবো। বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি বলি, বা কমপ্লেক্স যে এত এত হিসেব নিকেশ, ব্যাংকের এত এত কিছু, এগুলোকে আমাকে সেটার জন্য আমাকে তো পড়তে হবে, জানতে হবে, তবে তো আমি কেপেবল হব, তাই তো তুন সুনামি? জাস্ট তাহলে পড়াশোনাটা হচ্ছে যে ওই এই প্রসেস হওয়া উচিত যে যার থ্রু দিয়ে আমরা নিজেদেরকে গ্র্যাজুয়ালি কেপেবল করছি, যাতে ভবিষ্যতে সমাজকে সার্ভিস দিতে পারি, রাইট? এইটাই কিন্তু পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত। এবং সার্ভিস দেওয়াটাই কিন্তু কাজ, যে সার্ভিসই দিই মানে, এবং ইটসেলফ এটাই আমাদের একটা আনন্দ দেবে যে এই প্রসেসের থ্রু দিয়ে আমরা নিজেদেরকে আস্তে আস্তে কেপেবল করছি, যাতে ভবিষ্যতে আমার দ্বারা সমাজে অনেক মানুষের অনেক অসুবিধা কমবে, আমি অনেক মানুষের কাজে আসব, সমাজে অনেকের কাজে আসব। এই চিন্তাটাই তো আর ইটসেলফ একটা আনন্দিত করবে আমাদের মনকে, তাই না? যে আমার দ্বারা ইন ফিউচার আমি একটা প্রসেসে আছি, অনেক কিছু শিখছি, এখনও আমার থ্রু দিয়ে কিছু মানুষের অসুবিধা কমছে, বাট ভবিষ্যতে আমি নিজে এমন একটা নিজেদেরকে ক্যাপেবল করব যে আমার থ্রু দিয়ে আরও অনেক বেশি মানুষের অসুবিধা কমবে, বা আমি আরও অনেক বেশি মানুষের কাজে আসবো, রাইট? এটাই অ্যাকচুয়ালি পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত আর কি। সেরকম এটাকে আমরা সেন্স অফ সার্ভিস বা সেন্স অফ সেবা যদি বলি। এবার যেটা নর্মালি আছে যে পড়াশোনা করে ভবিষ্যতে চাকরি করবো, টাকা ইনকাম করবো, সেটা তো অটোমেটিক্যালি হবে। প্রত্যেকটা সার্ভিস মানেই তো কাজ, মানে প্রত্যেকটা কাজই সার্ভিস। তো সেই দিক থেকে তো মানে কাজ তো পাবো আমরা, যদি কেপেবল হই অটোমেটিক কাজ পাবো, এবং আর টাকা ইনকাম তো অটোমেটিক্যালি হবে। কিন্তু টাকা ইনকামটা টার্গেট করে পড়াশোনা করা, এটা বোধহয় ঠিক হবে না। রাদার সার্ভিস আর মেন্টালিটি নিয়ে পড়াশোনা করা, টাকা ইনকামটা অটোমেটিক্যালি হবে, তাই তো সুনামি? বুঝতে পারছিস তুই? সুপ্রিয়া কথাগুলো ক্লিয়ার হচ্ছে তো? মানে নাহলে হ্যাঁ, এবার এটা তো গেল। এবার পড়াশোনাও যে করি আমরা, আমাদের অনেক সময় মনে হয় যে যা পড়ছি, এত কিছু পড়ছি, সব কি আর আমাদের ভবিষ্যতে কাজে লাগবে? যেমন কেউ মনে করতে পারেন কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন, হ্যাঁ, বা কেউ ব্যাংকের একজন স্টাফ হয়েছেন, উনি হয়তো ক্যাশিয়ার হয়েছেন না কিছু। ওনার এক্স্যাক্টলি কি ক্লাস 6-7 যখন পড়েছিলেন এভারেস্টের হাইট ধরলাম 8,848 মিটার, এই ইনফরমেশানটা এক্স্যাক্টলি ওনার কি কাজের সময় কাজে লাগছে? মানে ব্যাংকে যখন কাজ করছেন বা চার্টার অ্যাকাউন্ট যখন হিসেব নিকেশ করছেন, তখন এক্স্যাক্টলি কি এই ইনফরমেশানটা কাজে লাগছে? কাজে তো লাগছে না। ওটা এভারেস্টের হাইট কত সেটার সাথে ব্যাংকের ক্যাশিয়ারের কোনো সম্পর্ক নেই। কিন্তু তখন তাহলে অনেক সময় মনে হয় না যে এত কিছু পড়ছি, এতগুলো সাবজেক্ট পড়ছি, কই এত কিছু কাজে আসছে না? বা তুন এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, বা সুনামি বোধহয় ইংলিশে অনার্স পড়ছিস, সুপ্রিয়াও পড়াশোনা করেছে। তো তুনের কথা যদি বলবো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওর কি মানে ওর হয়তো মনে হতে পারে যে আমি ইতিহাসটা তো বেকার পড়েছিলাম, ওটা তো কিছু কাজেই লাগছে না, এবং ভবিষ্যতেও আমি যে কাজ যখন চাকরি বাকরি করবো তখন ইতিহাসটা তো লাগবে না, তা বেকার পড়েছি, বা আরও কিছু সাবজেক্টে বেকার পড়ে গেছি, এরকম মনে হতে পারে। কিন্তু এটাই বলা যে একদমই বেকার নয় আর কি। সেটা নিয়েও আমাদের জাগরণে একটা খুব সুন্দর স্টোরি আছে। জাগরণ স্টোরি বলতে আমাদের কালেকশান অফ স্টোরিজের মধ্যে একটা স্টোরি আছে এরকম, যে এরকম একজন স্টুডেন্ট ওর মাস্টারমশাইকে বলছেন আর কি, যে স্যার এত কিছু তো পড়ে গেছি, কিন্তু মানে অনেক কিছুই মনে হয় বেকার পড়েছি, তো কাজের সময় তো মানে এত কিছুই লাগছে না আর কি। তো তখন ওই মাস্টারমশাই বলছেন, আচ্ছা ওনারা একটা নদীর তীরে বসেছিলেন আর কি, তো ওখানে একটু কাদা টাইপের একটা জায়গা ছিল, নদীর ধারগুলো যেমন হয় আর কি, ওখানে একটা মাটির ভাঁড় পড়েছিল, সেটাও ওই কাদাতে পড়ে যথেষ্ট ওই কাদার লাগার নোংরা টাইপের, কাদারই নোংরা আর কিছু, মাটির ভাঁড় পড়ে আছে। তো মাস্টারমশাই একটা ভাঁড় তুললেন, তার মধ্যে একটা ভাঁড় তলার দিকটা অনেকটা ফুটো, বেশ বড় একটা ফুটো আর কি। তো এই ছাত্রকে বললেন, আচ্ছা তুই একটা কাজ করতো, এখান থেকে আমি এখানে বসছি, তুই নদীতে যা, এই ভাঁড়টাতে জল নিয়ে আমার কাছে আসবি, কিন্তু পুরো এক ভাঁড় জল যেন থাকে, তুই যে আমার কাছে নিয়ে আসবি যেন জল কিছু পড়ে না। তো ছেলেটা ভাবলো ঠিক আছে, এটার এমন কি নিচে যে হোলটা আছে ওটা বড় আছে, বাট আমি হাত দিয়ে চাপা দিয়ে হয়তো নিয়ে চলে আসতে পারবো। তো নদীর কাছে গেল,
দিয়ে তারপর জল ভরলো, দিয়ে তারপর নিয়ে চলে এলো ভাতটা নিয়ে। যখন স্যারের কাছে পৌঁছালো, অনেকটা জল পড়ে গেছে। স্যার বললো, না না, এটা হবে না। আমি যেটা বললাম যে জল যেন একটু না পড়ে, পুরো ভর্তি ভার জলই চাই আমার। তো ছেলেটা আবার গেল, সেটা বলে এবারে আমি ভালো করে আরও হাত দিয়ে ধরবো। আবার আনতে গেল, আবার অনেকটা জলই পড়ে গেছে। এরকম বারবারও ট্রাই করছে, আবার ট্রাই করছে। ও ভাবছে যে ঠিক আছে, এরপর আরও হাতটা আঙুলগুলো ভালোভাবে দিয়ে ওই ছিদ্রটাকে ওটা ঢাকা দেবো যাতে জল না পড়ে যায়, নিয়ে আসবো স্যারের কাছে। এরকম করে প্রায় 12-14 বার করেছে, কিন্তু প্রতিবারই পৌঁছেছে, ফুল জল আনতে পারিনি, একটু না একটু পড়েই গেছে। স্যার বলছে না, এটা হবে না। তখন ছেলেটা শেষে 12-14 বারের পর মানে হাল ছেড়ে দিল, বললো না তাহলে স্যার হবে না, আমি অনেক চেষ্টা করেছি, এই ছিদ্রটা এতটাই বড়, এর মধ্যে পুরো জল চাইলে আনা যাবে না। আমি কিছুটা জল হয়তো পড়ে যাবে, বাকিটা আনতে পারবো, কিন্তু পুরো একটুও পড়বে না, সেটা কিন্তু আনা যাবে না। তখন স্যার বলছেন, তাহলে তুই এতক্ষণ এতবার যা আশা করলি, তো কী মনে হচ্ছে? তখন ছেলেটা বলছে, তাহলে ছেলেটা মনে হচ্ছে আমি বেকার খাটলাম, আমি এতবার গেলাম এলাম, আলটিমেটলি জলটা তো পুরো আনতে পারলাম না, পুরো ব্যাপারটা বেকার হয়ে গেল আর কি। তখন স্যার বলছেন, না পুরোটা বেকার হয়নি, তুই একটা জিনিস চেয়ে দেখ। তখন ছেলেটা বলছে, কী? বলছে, ভাঁড়টার দিকে চেয়ে দেখ। এবার ভাঁড়টার দিকে যখন চেয়ে দেখে, ভাঁড়টা তো একদম কাদা মাখা একটা নোংরা ভাঁড় ছিল। ওটা এতবার যে জল এনেছে না, ভাঁড়টা এখন পরিষ্কার হয়ে গেছে। ভাঁড়টা এখন ওই কাদাটা অনেকটা ধুয়ে গেছে, এখন পুরো ভাঁড়টা পরিষ্কার হয়ে গেছে। তো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি হ্যাপেন্স উইথ আস। মানে এই যে এত ইনফরমেশান আমরা ছোটোবেলা থেকে পড়ছি, আমাদের যে মাধ্যমিক অবধি সিলেবাসে আমরা সব সাবজেক্ট পড়ি, মানে সায়েন্স, আর্টস, সবই পড়ি আর কি। আমরা ইতিহাস, ভূগোল থেকে শুরু করে আমরা সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে লাইফ সায়েন্স, ম্যাথ, ইংলিশ, বাংলা সবই পড়ি। কেন আমাদের সিলেবাসটা এরকম? কারণ আমাদের সিলেবাসটা এইরকমই, কারিকুলামটা এইভাবেই বানানো যে ভবিষ্যতে আমরা যে প্রফেশনেই যাই করি না কেন, প্রত্যেকটা সাবজেক্টে ওইটুকু দখল থাকা দরকার, প্রত্যেকটা সাবজেক্টে। এবং আমাদের এত কিছু ইনফরমেশান যে ঢোকানো হয়, তাতে কিন্তু বিভিন্ন ইনফরমেশান নিয়ে আমরা চর্চা করি, পরীক্ষা দিই, মেমোরাইজ করি, আমরা অনেকটা পড়ে সেটা মনে রেখে পরীক্ষা দিই। এগুলোতে কী হয়, আমাদের ব্রেনটা কিন্তু, আমাদের মস্তিষ্ক কিন্তু শানিত হয়, মানে ব্রেনের এফিসিয়েন্সি বাড়ে, থিঙ্কিং এবিলিটি বাড়ে, চিন্তা করার ক্ষমতা বাড়ে, ডিসিশান মেকিং ক্যাপাবিলিটি বাড়ে, ডিসিশান নেওয়ার ক্ষমতা বাড়ে, আবার প্রবলেম সলভিং স্কিলও বাড়ে। মানে কোনো প্রবলেম সলভ করার স্কিল বাড়বে, মানে যেটা রিয়েল লাইফেও ভবিষ্যতে কিন্তু আমাদের হেল্প করবে। যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কোনো প্রবলেম এলেও আমরা হয়তো সেখানে সলভ করার মতো ক্ষমতা আমাদের থাকবে। তো এইরকম কথাগুলো, মানে এই যে এত ইনফরমেশান আমাদের ঢুকছে, সব কিছু ভবিষ্যতে হয়তো কাজে লাগবে না, বাট একটা প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে ওই যে ভাঁড়টা যেমন চকচক পরিষ্কার হচ্ছে, তেমনি আমাদের অস্ত্র কিন্তু শানিত হচ্ছে আর কি। আমাদের ব্রেনের এফিসিয়েন্সি বাড়ছে, 4টে পয়েন্ট বললাম, তুমি খেয়াল করিস। ব্রেনের এফিসিয়েন্সি বাড়ছে, থিঙ্কিং এবিলিটি বাড়ছে, ডিসিশান মেকিং ক্যাপাবিলিটি বাড়ছে, আর প্রবলেম সলভিং স্কিল বাড়ছে। তাহলে এবার নিশ্চয়ই আর মনে হবে না যে তুই কেন আর ইতিহাস পড়েছিলি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছিস, তাহলে ভবিষ্যতে ইতিহাসের ওই ইনফরমেশানটা হয়তো কাজে লাগবে না। সিপাহি বিদ্রোহ কবে হয়েছিল, ওই এক্স্যাক্টলি ওই ইনফরমেশান কাজে লাগবে না, কিন্তু ওই প্রসেসের মধ্যে দিয়ে যখন আমরা গেছি, আমাদের ব্রেনটা কিন্তু আরও শানিত হয়েছে, তাই তো তুন? মানে এখানে তাহলে এরপর আর আমাদের কারোর মনে হওয়া উচিত নয় যে বেকার পড়েছিলাম, না, বেকার কিছু পড়ি, সব কিছুরই কিন্তু একটা ইম্প্যাক্ট থাকছে আর কি আমাদের উপর, পজিটিভ ইম্প্যাক্ট, তাই তো সুপ্রিয়া? সুনামিও ক্লিয়ার তো? হ্যাঁ, এই স্টোরিটা আমাদের খুব ফেভারিট আর কি। আমাদের নিজেদের অনেকেরও এই কোশ্চেনটা থাকে যে অনেক কিছু পড়ি, সব কিছু তো কাজে লাগে না। না, এটা ভুল কথা। মানে ডিরেক্টলি হয়তো কাজে লাগছে না, কিন্তু আলটিমেট ইম্প্যাক্ট থাকছে আমাদের উপরে। কিন্তু এবার এর পরের যদি যাই, যে এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এরকম অনেক কিছু পড়ছি, তারপরে ব্রেন এফিসিয়েন্সি বাড়ছে, থিঙ্কিং এবিলিটি বাড়ছে, আমরা ভাবনা চিন্তা করছি, আমরা প্রবলেম সলভ করছি, ডিসিশান নিচ্ছি।
কিন্তু আমাদের সমাজে এখন যদি দেখি যে এগুলো হচ্ছে কোয়ালিফিকেশান ইজ অ্যাবাউট দিস, এই যে পড়াশোনা করে পরপর ইনফরমেশান আরও ঢুকছে আমার মধ্যে, সেগুলো হচ্ছে কোয়ালিফিকেশান। আমি মাধ্যমিক হচ্ছে, এই উচ্চ মাধ্যমিক হচ্ছে, গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি, পিএইচডি, পোস্ট ডক, এটসেট্রা এটসেট্রা, ডাক্তারি লাইনে বলে এমবিবিএস, এমডি, এটসেট্রা এটসেট্রা। আরও মানে আমাদের কোয়ালিফিকেশান বাড়ছে আর কি। কিন্তু আমাদের সোসাইটিতে আমরা যদি দেখি কোয়ালিফাইড লোকের কিন্তু কোনো অভাব নেই, প্রচুর কোয়ালিফাইড লোক আর কি। তাহলেও আমাদের সোসাইটিতে এত প্রবলেম কেন? কারণ কোয়ালিফিকেশান যদি আমাদের নলেজ এত আছে, এত তাহলে কেপেবল লোকজন আছে, তারা সবাই যদি সার্ভিস দিত, তাহলে তো সোসাইটিতে আরও সুন্দর হওয়ার কথা, এত প্রবলেম হতো না আর কি। ডাক্তাররা তাদের সৎভাবে ডিউটি করতেন, যে প্রফেশনে আছেন তারাই তারা সৎভাবে সার্ভিস আর মেন্টালি ডিউটি করতেন, কিন্তু সেটা তো হয় না। তাহলে প্রবলেমটা কোথায়? কোয়ালিফিকেশান তো হয়ে যাচ্ছে, অথচ সমাজ ঠিকঠাক চলছে না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা ভুল, মানে ফ্রেমওয়ার্কটা সবাইকার ঠিক থাকছে না, যার ফলে আমাদের মানে যারা ফ্রেমওয়ার্ক যাদের ঠিক, তাদের কোনো অসুবিধা নেই, তারা ব্রেন এফিসিয়েন্সি বাড়ছে, তার থিঙ্কিং এবিলিটি বাড়ছে, তারা চিন্তাভাবনা ঠিক পথে করছে, ডিসিশান ঠিক নিচ্ছে, আবার প্রবলেমটা ঠিকভাবে সলভ করছে, ঠিক পথে সলভ করছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই ফ্রেমওয়ার্কটা ঠিক নয়, যার ফলে তারা প্রচুর কোয়ালিফাইড, কিন্তু তারা ব্রেন প্রচণ্ড এফিসিয়েন্ট, কিন্তু তারা ভুল পথে ভাবছে আর কি। মানে তাদের ভাবনা চিন্তাটা ভুল পথে হচ্ছে, তাদের ডিসিশানগুলো ভুল নিচ্ছে আর কি। যে সবাইকার ভালোর জন্য ডিসিশান, ভালো যাতে হয় সেরকম একটা ডিসিশান নেওয়া হচ্ছে, কিন্তু ও জাস্ট নিজের আর্থিক লাভ হবে, ফিনান্সিয়াল লাভ হবে, এরকম পথে হয়তো ডিসিশান নিচ্ছে। আবার প্রবলেম সলভ করছে, কিন্তু সেটাও ভাবছে সেই রকম একটা, মানে তার মধ্যে স্বার্থ চিন্তা থাকছে। যেমন আমরা তো এরকম অনেক কেসই দেখতে পাই, বা এই রিসেন্টলি যেমন আরজি করে কেসে আমরা দেখেছি যে ডাক্তার অভিযুক্ত ছিলেন, মানে উনি কিন্তু প্রচণ্ড কোয়ালিফাইড ছিলেন, কিন্তু সামাও হয়তো, বা পার্টিকুলার কারো যদি আমরা নাম নাও নিই, কিন্তু আমরা তো এটা জানি যে অনেক কোয়ালিফাইড লোকজন, কিন্তু ওনারা হয়তো প্রচণ্ড স্বার্থ চিন্তায় মগ্ন, এবং সার্ভিসের কোনো মেন্টালিটি নেই, সবসময় খালি আরও কী করে বেশি টাকা ইনকাম করা যায়, এবং দরকার হলে অন্যের ক্ষতি করে এইরকম আর কি। বাট যারা টেরোরিস্টদের কথা আমরা জানি, অনেক টেরোরিস্টই কিন্তু খুব কোয়ালিফাইড আর কি, মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়তো, বা ম্যাথ নিয়ে মাস্টার্স আছে, পিএইচডি আছে, তো এইরকম আর কি। তারা কিন্তু টেররিস্ট হিসাবে হয়তো কাজ করেছে, এবং যেহেতু তারা ওয়েল কোয়ালিফাইড, ওই পথেও কিন্তু ওরা মানে একটা অন্য লেভেল অ্যাচিভ করেছে আর কি। তো সেইখানে তাহলে প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে? ফ্রেমওয়ার্ক যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ফ্রেমওয়ার্ক যদি ভুল হয়, তাহলে কিন্তু কোয়ালিফাইড হওয়াটা কিন্তু আরও বেশি ক্ষতিকর আর কি, তাই না? মানে তার থেকে বরঞ্চ ফ্রেমওয়ার্ক ভুল হলো, তাহলে কোয়ালিফিকেশান, তাহলে যদি ফ্রেমওয়ার্ক ঠিক না হয়, তাহলে কোয়ালিফিকেশান কম হয় ভালো। কিন্তু ফ্রেমওয়ার্ক যদি ভুল থাকে, তাহলে মানে একটা ফ্রেমওয়ার্ক মানে কি, একটা যে খাঁচাটা আর কি, যে একটা যখন বিল্ডিং তৈরি হয়, তার যে ফ্রেমটা হয় আর কি, যেটা আমাদের এখন কংক্রিটের কলামগুলো উঠে যায় না, পরে যেমন ওয়াল পরে হয়, কিন্তু জাস্ট প্রথমে স্ট্রাকচারটা দাঁড়িয়ে যায়, তারপরে ওয়ালগুলো দেওয়া হয়। তো ফ্রেমটা যদি ঠিক হয় বিল্ডিংয়ের স্ট্রাকচারটা, তাহলে কিন্তু বিল্ডিংটা মানে অনেক দিন ওটা স্টে করবে, লংজিভিটিও বাড়ে, ভালো হয় আর কি। তারপরে দেওয়াল হোক, তারপর যা রং করা হোক, ইন্টেরিয়ার হোক, পিছনে ফার্নিচার, লোকজন থাকবে, সেগুলো তো পরের কথা। কিন্তু যে বিল্ডিংটার কদিন আগে আমরা খেয়াল করেছিলাম না, কলকাতায় অনেকগুলো পেপারে ছবি, একটা বিল্ডিং পুরো হেলে গেছে, তার কারণ কিন্তু সেই বিল্ডিংয়ের ভেতরেও যদি আমরা ভাবি, তার ভেতরেও কিন্তু দেওয়াল খুব সুন্দর করে করা, কালার করা, অনেক ফার্নিচার, দামি এসি, ফ্রিজ, সোফা সব আছে, ছিল কিন্তু রাইট। মানে এখনও আমি জানি না ওখান থেকে ওদের লোকদের সরিয়ে নেওয়া হয়েছে, এটা খেয়াল পড়ছে। তুমি কিছুদিন আগে বেহালানা কোন দিকে ওদের একটা বাড়ি পুরো হেলে গেছিলো। হ্যাঁ, মানে ওটাই, মানে হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক, এটা বোঝানোর চেষ্টা করছি। মানে বিল্ডিংটা স্ট্রাকচারের প্রবলেম ছিল, রাইট? স্ট্রাকচারের প্রবলেম ছিল বলে তারপরে এত কিছু হয়েছে, সেগুলো কিন্তু মানে পুরো বিফলে গেছে, তাই না?
ভেতরে যে এত 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 ফার্নিচার, এত সুন্দর করে কালার করা, এত দামি দামি সব ঘরের জিনিস সবই কিন্তু বেকার হয়ে গেল, কারণ বিল্ডিংয়ের স্ট্রাকচারটাই ভুল। সেরকমই আর কি আমাদের যদি আমাদের ক্ষেত্রে যেটা এই কথা বলছিলাম কোয়ালিফিকেশানের ক্ষেত্রে, কোয়ালিফিকেশান আমরা অনেক কোয়ালিফাইড, কিন্তু যদি ওই স্ট্রাকচারটা যদি ভুল হয়, ফ্রেমওয়ার্কটা যদি ভুল হয়ে যায়, তাহলে ব্যাপারটা বেকার হয়ে যায় আর কি। এবার এই ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচারটা কি মানে ওটা হচ্ছে এডুকেশান উইল প্রোভাইড দ্যাট ফ্রেমওয়ার্ক ও স্ট্রাকচার। এডুকেশানটা কি, তাহলে অনেকের কাছে আমরা হয়তো ভুল ধারণা থাকে যে এডুকেশান আর কোয়ালিফিকেশান সেম আর কি। আমরা অনেক পাড়াতে কেউ একজন অনেক ডিগ্রিধারী আছেন, আমরা বলি যে লোকটা খুব এডুকেটেড, লোকটা খুব শিক্ষিত। না, আমাদের বলা উচিত লোকটা কোয়ালিফাইড। এবার এক্সপেক্টেড উনি এডুকেটেডও হবেন, সেটা আলাদা, কিন্তু এডুকেটেড হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু লোকটা কোয়ালিফাইড ডিগ্রি। তাহলে এই এডুকেটেডটা কখন বলতে পারবো? এডুকেশান ইজ নট অ্যাবাউট ইনফরমেশান, এডুকেশান ইজ নট অ্যাবাউট ডিগ্রি। একজন ফেমাস সোশ্যাল সায়েন্টিস্ট বলেছিলেন যে আমরা আমাদের স্টুডেন্ট জীবনে আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের অনেক কিছু আমরা শিখছি, জানছি। তো আমরা সব কিছু যদি ভুলে যাই, যেমন এই সিপাহি বিদ্রোহ কবে হয়েছিল সেটা যদি ভুলে যাই, আমাদের এভারেস্ট হাইট কত হয়েছে সেটা সবই যদি আমরা ভুলে যাই, তারপরেও যেটা পড়ে থাকবে না, সেটা হচ্ছে এডুকেশান। কারণ এডুকেশান কোনো ইনফরমেশান নয়, এডুকেশান ইজ নট অ্যাবাউট ইনফরমেশান। এডুকেশানকে ভোলা যায় না। এডুকেশান তাহলে কি? এই এডুকেশান হচ্ছে যে ওই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ওই একত্ব চেতনা, অদ্বৈতবাদ, ফিলিং দ্য ওয়াননেস, সবাইকে সাথে এক ভাবা, কমিউনিটি থিঙ্কিং, সবার ভালোর কথা ভাবা, আবার ওই প্রোঅ্যাক্টিভলি অ্যালার্ট থাকা যে আমি কি কারোর কোনো অসুবিধা কমাতে পারি, আমি কি কারোর কোনো কাজে আসতে পারি, এইরকম চিন্তাভাবনা, এইগুলোই হচ্ছে এডুকেশান। এগুলো তো মানুষ ভুলতে পারে না। সৎ থাকা, অন্যের খুশিতে খুশি হওয়া, এগুলো তো ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো এটাই হচ্ছে এডুকেশান। এবার এডুকেশান কোথা থেকে আসবে? এডুকেশান আসবে হচ্ছে আমাদের পরিবেশ থেকে। পরিবেশ মানে হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ, আমাদের পাড়া প্রতিবেশী, স্কুল, কলেজ। আমরা সারাদিন যেসব যেসব আমাদের সোসাইটিতে যেসব মেটেরিয়ালের সাথে বা আইটেমের সাথে, এন্টিটির সাথে আমরা ইন্টারেক্ট করি সারা ডেলি লাইফে, ওটাই তো আমার চারিদিকে আমার পরিবেশ তৈরি করে। সেটা এখন সোশ্যাল মিডিয়ারও ধরা যেতে পারে। আমরা যে নট অনলি মানে বাড়ির লোকজন ছাড়া আমরা সোশ্যাল মিডিয়ায়, আমরা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমরা কী ভিডিও দেখছি, কী স্টোরি পড়ছি, এইগুলো আর কি, বা কী পোস্ট দেখছি, সব কিছু মিলেই কিন্তু আমাদের এনভায়রনমেন্ট। তাহলে এই এনভায়রনমেন্টই কিন্তু আমাদের উইল প্রোভাইড দ্য এডুকেশন। কারণ আমরা একটা কিছু স্টোরি পড়লাম, একটা কিছু মেসেজ দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আমরা কিছু ভিডিও একটা দেখলাম, সেখান থেকে আমাদের একটা চিন্তাভাবনার উপর প্রভাব থাকবে, রাইট? তো সেরকম করেই আমরা নিজেদের মতো করে চিন্তাভাবনাগুলো গড়ে উঠবে। সেটাই হচ্ছে এডুকেশন আমাদের। ওই জন্য সব একটা বলা যে ভালো এনভায়রনমেন্টে থাকলে আমরা ভালো মানুষ হওয়ার প্রবাবিলিটিটা বাড়ে আর কি। তবে এই কথাটা ঠিক ছোটদের জন্য, বাচ্চাদের জন্য। কারণ বাচ্চা ও তো চারিদিকে যাদের দেখবে তাদেরকেই দেখেই ওটা গিয়ে ও ইমিটেট করবে আর কি, অনুকরণ করবে, বা অনুকরণ এবং অনুসরণ দুটোই করবে আর কি। যার জন্য ওর ওপর চারিপাশের যা এনভায়রনমেন্ট, তার ইম্প্যাক্ট প্রচণ্ডভাবেই বেশি। মানে ও কতটা এডুকেটেড হবে ছোটোবেলা থেকে আর কি, সেটা ওর ওপর এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট বেশি। কিন্তু যখন আমরা বড় হই, তখন কিন্তু আমাদের পরিবেশের দোহাই দিয়ে কেন আমরা এডুকেটেড নই, তার জন্য পরিবেশের দোহাই দেওয়াটা বোধহয় ঠিক হবে না। কারণ বড় হলে তো আমরা নিজেদের এনভায়রনমেন্ট আমরা নিজেরাই তৈরি করতে পারি। আমরা সারাদিনে কাদের সাথে বা কার সাথে ইন্টারেক্ট করব, কাদের সাথে আমরা অ্যাসোসিয়েটেড থাকবো, কোন অ্যাসোসিয়েশন আমরা থাকবো, কোন বন্ধুবান্ধবের সাথে আমরা মিশবো, কোন ইউটিউব ভিডিও দেখবো, বা কোন ফেসবুকে কী পোস্ট দেখবো, হোয়াটসঅ্যাপে কী দেখবো, এগুলো তো পুরোপুরি আমাদের নিজেদের হাতে, রাইট? সুতরাং বড় হলে কিন্তু উই ক্যান বিল্ড আওয়ার ওন এনভায়রনমেন্ট, এবং সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি, এডুকেশন ইজ এ প্রসেস, যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারা জীবন ধরেই চলবে। এবং সেটার মাধ্যমে আমরা বড় হলে আমরা যদি উই ক্যান মেক আওয়ার এনভায়রনমেন্ট, তাহলে সেটা আমাদের পুরোপুরি ওই রিমোটটা আমাদের নিজেদের হাতে পুরো। তাহলে আমরা নিজেরা যদি আমাদের এনভায়রনমেন্ট প্রপার বানাতে পারি, আমরা ঠিকঠাকভাবে এডুকেটেড হতে থাকবো, অ্যান্ড আওয়ার এডুকেশন উইল প্রোভাইড দ্যাট
ফ্রেমওয়ার্ক, যেটার ওপর আমরা যখন কোয়ালিফাইড হব সেটা কিন্তু আরও ঠিক পথে ফ্লারিশ হবে, আমাদের নলেজটা কিন্তু ঠিক পথে ফ্লারিশ হবে। আমরা ডিসিশান নেব, ঠিক ডিসিশান নেব, আমরা প্রবলেম সলভ করব, সবাইকার ভালো হবে এইরকম পথে প্রবলেম সলভ করব। আমরা চিন্তাভাবনা করব, আমরা ঠিক পথে চিন্তাভাবনা করব, এইটা আর কি। তাহলে এডুকেশনের ইম্পর্টেন্সটা কতটা বোঝা গেল তো? সুনামি, তুন, সুপ্রিয়া, education again, I am repeating, education is not about information, ওকে? এবার তাহলে এটাও তো যেমন বিল্ডিংয়ের স্ট্রাকচারের জন্য তো আমরা কথা বলছিলাম, বিল্ডিংয়ের স্ট্রাকচার যেমন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিল্ডিংয়ের ওয়াল অর ইন্টেরিয়র অ্যান্ড এভরিথিং, তেমনি তাহলে আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোয়ালিফিকেশান ইজ অলসো রিকোয়ার্ড টু মেক আস কেপেবল অফ গিভিং সার্ভিসেস ব্যাক টু দ্য সোসাইটি, বাট এডুকেশান ইজ মোর ইম্পর্টেন্ট, রাইট? আমরা যেন কোয়ালিফাইড কতটা হই না হয় সেটা যাই হোক, কিন্তু আমরা যেন এডুকেটেড হওয়ার চেষ্টা করি। ইনফ্যাক্ট এটাও ঠিক যে এটাও হয়তো আমরা বলতে পারি যে যদি আমরা সমাজে কেউ যদি এডুকেটেড না হয়, সে যত কম কোয়ালিফাইড হবে তত সমাজের জন্য ভালো। কারণ এডুকেটেড কিন্তু সে এডুকেটেড নয় কিন্তু সে খুব কোয়ালিফাইড, এটা কিন্তু সমাজের জন্য অনেক বেশি হার্মফুল। কারণ সে ভুল করবে না, সে, এবং যেহেতু খুব হাই কোয়ালিফাইড, সে আরও বড় মার্জিনে, বড় ভলিউমে, ধর খুব প্রচণ্ড একটা ইন্টেলিজেন্ট লোক, সে প্রচণ্ড স্বার্থ চিন্তায় মগ্ন, সে একদমই এডুকেটেড নয়, সে প্রচণ্ড কোয়ালিফাইড, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রচণ্ড কেপেবল ওইসব দিকে, তার তো সে আরও বেশি ক্ষতি করে দেবে না সমাজের, তাই তো? তার আমরা, সুপ্রিয়া বুঝতে পারছিস কথাটা? আমরা তাহলে এইটা আমরা উইশ করতে পারি যে বাই চান্স যদি আমরা কম এডুকেটেড হই, তাহলে যেন আমরা কোয়ালিফাইডটা বেশি না হই আর কি। এটা হয়তো সমাজ যেন ভালো হবে আর কি। আর কোয়ালিফাইড যদি বেশি হই, তাহলে যেন এডুকেটেডটা অবশ্যই হই, নাহলে কিন্তু সমাজে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আর আলটিমেটলি এটাই হয় যে আমরা যদি এডুকেটেড হই, তার সাথে কোয়ালিফাইড হই, তাহলে তো দারুণ ব্যাপার আর কি। সবাইকার সব ভালো হতে থাকবে। আর ওইটা আমাদের এই সমাজে যেমন খুব সুন্দর কিছু ব্যবস্থা আছে, যেমন স্টুডেন্টদের বাসে উঠলে কম ভাড়া, হাফ হয়তো সবসময় নেন না, বা কিছু কম নেন, হয়তো 30 টাকা ভাড়া হলে 15 সবসময় নেন, তাই নয়, হয়তো 20 টাকা নেন বা 25 টাকা, হটেভার। স্টুডেন্টদের থেকে যে একটা কম নেওয়ার যে কালচারটা আমাদের সোসাইটিতে আছে, কত সুন্দর কালচার আছে, এই কালচারটার পেছনেও কিন্তু ওই চিন্তাভাবনাটাই যে সমাজ থেকে সর্বতোভাবে একজন স্টুডেন্টকে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, যে আমরা সবাই আছি, তুমি ইভেন বাসে ট্রেনে চললেও তোমার ভাড়া স্টুডেন্ট বললে কম নেওয়া হবে কি, এরকম। ট্রেনেও আছে ওই সুবিধা, ট্রেনে স্টুডেন্টের কার্ড করা যায় কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ করে, ওটা তো আরও কম হয়, অস্বাভাবিক কম হয়। যদি 100 টাকা হয় স্টুডেন্টদের জন্য, হচ্ছে সেটা 10-20 টাকা হয়, এরকমটাই। তো এরকম একটা যে সমাজ সর্বতভাবে সাপোর্ট দিচ্ছে যে তোমরা এখন শেখো, কেপেবল হও, যাতে ভবিষ্যতে তোমরা সমাজকে সার্ভিস দাও আর কি। একটা এক্সপেকটেশন সমাজের আছে যে তোমরা ভবিষ্যতে ইউ উইল গিভ সার্ভিস ব্যাক টু দ্য সোসাইটি, এইরকম একটা এক্সপেকটেশন নেই সমাজের, হয়তো এই সিস্টেমটা চলছে আমাদের আর কি, যে স্টুডেন্টদের থেকে ভাড়া কম নেওয়া হয়। আর এই জন্য এটাও যে আমরা যখন বড় হয়ে যাই, আমরা তো অনেক সমাজ থেকে অনেক সুবিধা নিয়ে বড় হই, এই বাসে ট্রেনের কম ভাড়া, বা স্কুল কলেজ ফ্রি, ইউনিভার্সিটি ফ্রি, বা ইনফ্যাক্ট আরও স্টাইপেন্ডও পাওয়া যায়। তো এত কিছু সুবিধা নিয়ে যখন আমরা প্রফেশনালি আমরা যখন দাঁড়াবো আর কি, প্রতিষ্ঠিত হব, তখন যেন আমাদের বিহেভিয়ার, আমাদের এই যে এত সুবিধা নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের বিহেভিয়ার যেন ওটাকে জাস্টিফাই করে, আমরা যেন সব কিছু ভুলে না যাই। যে তখন আমি সব কিছু ভুলে গিয়ে আমি জাস্ট নিজের স্বার্থ চিন্তাতেই মগ্ন থাকলাম, তাহলে তো আমি এত সুবিধা নিয়ে বড় হয়েছি, এত একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে আমরা বড় হচ্ছি, সেটাকে তাহলে আমরা জাস্টিফাই করলাম, তাই না? আর অসৎ থাকা, যে স্টুডেন্টদের যেটা চট করে বলা হয় যে তোমরা সবাই সৎ হবে, এরকম টাইপের যে কথাগুলো বলা হয়, একটু যদি আমরা আর একটু গল্পের ছলে বা ফ্রেন্ডলি হয়তো আমরা একটু
আমরা একটু নিজেরা একটু ডিসকাস করি যে সৎ হও এটা তো বলা, কিন্তু সৎ হওয়ার বিউটিটা কী, সৎ হলে কী হবে এবং অসৎ হলে কী অসুবিধা হবে, এটাকে একটু ক্লিয়ার করে দেওয়া। কারণ আমরা সেখানে আমাদের জাগরণ যে রিওয়ার্ড স্টোরিজ আছে ওগুলো আমরা বলতেই পারি যে আলটিমেটলি মাদার নেচারের ব্যালেন্সিং ফোর্স উইল ব্যালেন্স এভরিথিং। মানে যে মানুষটা সৎ, যিনি ভালো করছেন, সবাইকে ভালো কথা ভাবছেন, সৎভাবে কাজ করে যাচ্ছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন, ওনার ভালো হবেই। ওনার হিজ অর হার লাইফ উইল বি ফুল অফ রিওয়ার্ডস। আর যিনি আমরা যদি অসৎ হই তার পানিশমেন্ট কিন্তু পাবো। এবং এটাও নয় যে একবার অসৎ হলেই যে আর সৎ হওয়া যাবে না, ওরকমও নয়। অসৎ যদি কোনোভাবে আমরা লাইফের কোনো স্টেজে যদি কোনো অসৎ কাজ করে থাকি, তা সেখান থেকে তারপরে কি হয়েছে সেইখান থেকে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব যে কি হলো, যে তাহলে এরকম তাহলে বোধহয় আমার করা ঠিক হয়নি, সেখান থেকে যেন আমরা শিখে নিই আর কি, এক্সপিরিয়েন্সটা থেকে। আরেকটা কথা আছে যে এভরি অ্যাক্ট শুড বি অ্যান অ্যাক্ট অফ প্রেয়ার। প্রত্যেকটা কাজই যেন যেমন আমরা পুজো দিই, পুজো নিবেদন করি কীভাবে, যেমন যেমন পুজোর থালাটা সাজাই আর কি, যে আমাদের চারিপাশে সবচেয়ে ভালো ফুলটা দিয়ে, বা সবচেয়ে ভালো সন্দেশটা দিয়ে, বা সবচেয়ে ভালো যে মানে আমরা যদি প্রসাদ দিই আর কি, ফল দিই বা মিষ্টি দিই, যাই দিই আর কি, সেটা যেন আমাদের পক্ষে যতটা সবচেয়ে ভালো করা যায় সেইটা আর কি। যদি আমি দুটো কলা থাকে, একটা কলা একটু পচে গেছে, একটা ভালো, আমি ভালোটাই পুজোর থালাতে দিই, এইরকম টাইপের আর কি। যেমনভাবে আমরা পুজো নিবেদন করি, আমাদের প্রত্যেকটা কাজ করাটাও যেন সেইভাবেই হয়। মানে এটা হতে পারে যে ওটা ওয়ার্ল্ডের বেস্ট না হতে পারে, কিন্তু আমাদের জন্য আমাদের বেস্ট যেন ওটাই হয়। আমার পক্ষে বা আমাদের পক্ষে বেস্ট এতটাই করা সম্ভব। মানে সেটা যে কোনো কাজ, আমাদের যদি একটা ঘর পরিষ্কারও করতে বলা হয়, একটা ঘর ঝাঁটাতে মুছতেও বলা হয়, আমি যখন কাজটা করছি, আমি কতটা করে কাজটা, কতটা টাকা পাবো, বা এই লোকটার কাজ আমি কেন করবো, এইসবভাবে না ভেবে আমরা যে কাজই করছি সে যেন বেস্ট হতে করি। যে ওটা হয়তো পৃথিবীর আর কেউ থাকবেন যারা হয়তো আমাদের থেকেও ভালো ঘর পরিষ্কার করবেন, ঝাঁটা বেরোনো মুছবেন, কিন্তু আমাদের পক্ষে যতটা বেস্ট করা সম্ভব সেটা যেন সবসময় করি। সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা রান্নাবান্না হতে পারে, সেটা সেলাই হতে পারে, সেটা যে কোনো কিছু, যদি বইয়ের মলাট করা হতে পারে, যে কোনো কাজ আর কি। বা যেমন তুন মেয়েছে থাকে, তো হয়তো রুমমেটটা হয়তো তাড়াতাড়ি চলে গেছে, রুমমেটটা হয়তো বলে গেছে, তুন ভাই আজকে আমার বিছানাটা, তুই যখন বিছানা ঝাড়বি আমার বিছানাটা একটু ঝেড়ে দিস। তো এটা কি যে আমি ওর বিছানা কেন ঝাড়তে যাবো? একটা হয় যে আমি করবো না, তো করবো না, যে না আমার কাছে সময় হবে না রে ভাই, সেটা হবে। কিন্তু যদি করি তাহলে কিন্তু বেস্ট পসিবল হতে করবো। আমি আমারটাও যেমনভাবে পরিষ্কার করে বেস্ট ওয়েতে পরিষ্কার করার চেষ্টা করবো বিছানাটা, তেমনি আমার রুমমেটের বিছানাটাও আমি যদি করছি তাহলে যেন আমার বেস্ট হবে। অন্য কেউ হয়তো আরও ভালোভাবে বিছানা ঝাড়তে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যেটা করি সেটা যেন আমাদের বেস্ট হয়। এইরকম, তো ওই জন্যই কথাটা আছে যে এভরি অ্যাকশান অর অ্যাক্ট শুড বি অ্যান অ্যাক্ট অফ প্রেয়ার। আমরা যেমন পুজো নিবেদন করি সেরকমভাবেই যেন প্রত্যেকটা কাজ করি আর কি। এই আচার্য জগদীশচন্দ্র বোসের যেটা নিয়ে আমরা আলোচনা করিয়েছি আগে, এটা বলে আজকে শেষ করবো, টাইম হয়েও গেছে। যে ওই রেডিও তরঙ্গ, মানে বেতার তরঙ্গ আর কি, রেডিও ওয়েভ, তো ওটা তো আমাদের ছোটোবেলায় ছিল যে বইতে লেখা ছিল যে মার্কনির নাম লেখা ছিল। পরে ওটা চেঞ্জ করে এখন জগদীশচন্দ্র বোস হয়েছে, কারণ তখন একটা ছিল যে জগদীশচন্দ্র বসুর আগে উনি আবিষ্কার করেছিলেন। এবার সেই নিয়ে আমাদের ছোটোবেলায় এরকম মাস্টারমশাই দিদিমণিরা এটাও বলেছেন যে না, অ্যাকচুয়ালি জগদীশচন্দ্র বসুই করেছিলেন, কিন্তু যেহেতু উনি মার্কনি ইউরোপিয়ান, সুতরাং ওনার নামটা সব জায়গায় লেখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জগদীশচন্দ্র বসুই করেছিলেন। ওনার প্রতি অবমাননা করা হয়েছে, ওনাকে উনি যা ডিজার্ভ করেন সেই সম্মান দেওয়া হয়নি, এইসব হ্যান ত্যান এত কিছু। তারপরে আলটিমেটলি প্রমাণিত হয়েছে এখনকার কিন্তু বইতে স্যার জগদীশচন্দ্র বসুর নামটাই লেখা থাকে বেতার তরঙ্গের ইনভেন্টর হিসেবে। কিন্তু আমরা যদি আরেকটু অ্যানালাইজ করি স্যার জগদীশচন্দ্র বসু জীবন নিয়ে যদি আলোচনা, একটু যদি পর্যালোচনা করি বা একটু অ্যানালাইজ করি, তাহলে তো দেখবো যে বাকিরা খুব কনসার্ন ছিল যে কেন ওনার নাম লেখা হয়নি, মার্কনির নাম লেখা আছে, এইসব কিছু। কিন্তু স্যার জগদীশচন্দ্র বসু ওয়াজ
হার্ডলি মানে বদার্ড অ্যাবাউট দিস, যে ওনার নামটা লেখা হচ্ছে না মার্কিন নাম লেখা আছে। উনি এই আনন্দেই ছিলেন যে এমন কিছু একটা ইনভেন্টেড হয়েছে, সেটা আমিই করি বা মার্কনিই করুক, যেটার থ্রু দিয়ে হিউম্যান সিভিলাইজেশনের অনেক প্রবলেম সলভ হবে, অনেক সুবিধা হবে। এই যে তখন জাহাজগুলো যেত রিমোট, মানে একটা জাহাজ আটলান্টিক পেরাচ্ছে বা প্যাসিফিক, মানে একটা সমুদ্রে জাহাজ আছে, কোনো 1 মাস পর পৌঁছবে, সে যখন পৌঁছলো তখন জানা গেলো পৌঁছেছে। মানে এতদিন জাহাজটা ডুবে গেল না কিছু, কিচ্ছু জানা যেত না। তারপর রেডিও ওয়েভ আসার পর জাহাজগুলোর মধ্যে কমিউনিকেট হতে শুরু করলো, মানে তীরের সাথে, ডাঙার সাথে ওদের কমিউনিকেশান শুরু হলো। এবং বেতার তরঙ্গের যে সুবিধেগুলো আস্তে আস্তে, আমরা তো এখন মানে বেতার তরঙ্গ ছাড়া তো ভাবতেই পারি না, কি ওয়্যারলেস কমিউনিকেশান ছাড়া আমরা ভাবতেই পারি না। সেটার উদ্ভাবক কিন্তু ছিলেন ওনারাই, স্যার জগদীশচন্দ্র বোস বা মার্কনি, এরকম। তো সেটাই আর কি, যে ওনার কার নামটা এসেছে ওটা নিয়ে মার্কনির লাইফ নিয়ে হয়তো পর্যালোচনা করলেও, অ্যানালাইজ করলেও হয়তো ওটাই দেখাতে পারে। উনিও হয়তো আদৌ এটা নিয়ে বদার ছিলেন না। ওনারা এই আনন্দেই ছিলেন যে এমন কিছু জিনিস একটা আবিষ্কৃত হয়েছে যেটা কিন্তু যার নামই আসুক না কেন, কিন্তু ওই জিনিসটা কিন্তু সবাইকার অনেক সুবিধা করে দেবে, অনেক অসুবিধা দূর করবে। সেই আনন্দেতেই ওনারা ছিলেন। দে ওয়ার লিস্ট বদার প্রবাবলি যে কার নামটা আসছে, তাই না? তো এইরকমই যেন আমরা সবাই যদি এরকম ফিলোসফি আমাদের মাইন্ডসেট বানাতে পারি, যে সবসময় সার্ভিস দেওয়ার আনন্দে যদি আমরা বাঁচতে শিখি, ওই প্রোঅ্যাক্টিভলি অ্যালার্ট থাকে যে আমরা কি কারো কোনো অসুবিধা কমাতে পারি, আমরা কি কোনো কাজে আসতে পারি, এটা যদি আমরা করতে পারি। এবার আমরা আজকে শেষ করি। তুন, সুপ্রিয়া কিছু অ্যাড করবি? দয়ালদা কিছু অ্যাড করবে? সুনামি কেমন লাগলো প্রথম দিন অ্যাটেন্ড করে? ভালো লাগলো খুব। আচ্ছা, সন্দীপদা কিছু অ্যাড করবেন? বাইরে এটা রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডিংটা স্টপ করবো।